বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী, আজকের খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আসলাম। আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে কারোরই মন বলেন, শরীর বলেন, বাড়ির আর্থিক অবস্থা বলেন, কোনো দিক দিয়ে কেউ ভালো নেই। আজকে আলোচনার বিষয় নতুন সরকার দেশ গ্রহণ করার পরে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এবং সমন্বয়ক বৃন্দ মিলে 18-19 মাসে সারা দেশে যে নৃশংসতা ঘটিয়েছিল, সেই নৃশংসতা নতুন নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 3 মাসে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের হেন কাজ নেই, হেন অপ্রীতিকর নৃশংস কাজ নেই যা বর্তমান নির্বাচিত সরকারের আমলে হচ্ছে না। আর আমরা দেখছি এই সরকার এই নৃশংস ঘটনাগুলো নিয়ে শুধু সরকার না, সরকার প্রধানের সকল সদস্যরা কেউই এই বিষয় নিয়ে মুখ খুলছে না, কেউ কিচ্ছু বলছে না, যেন কিছুই হয়নি। ক্যামেরার সামনে এসে তারা রীতিমতো বলছে দেশ খুব ভালোই চলছে। আপনারা ভালো করে দেশের মানুষের কাছে যান, তাদেরকে প্রশ্ন করেন, তাদের নিজে থেকে তাদের মনের কথাগুলো শোনেন, অ্যাকচুয়ালি তারা ভালো আছে কি নাই। আজকের সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা আছে, সেই বিষয়টা হলো আমরা বিগত সময়ে বা দেশ স্বাধীনের পূর্বে বা পরে আমরা কখনোই দেশের মধ্যে এমন, শুধু নৃশংস বলবো না, এমন নিদারুণ ইতিহাস পূর্বে কখনো ঘটে নাই। সেই ঘটনাগুলো বর্তমানে ঘটছে। সেটা কি কি ঘটনা ঘটছে? আমরা বিগত দিনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীদের বর্বরতা দেখেছি। নারী ধর্ষণ থেকে শুরু করে গণহত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, মানুষের সম্পদ লুট, ব্যাংক লুট, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা যা আমরা মুক্তিযুদ্ধের সময় শুনেছি, পড়েছি। আজকে সেই ঘটনাগুলোকেও হার মানিয়েছে বর্তমানের প্রেক্ষাপটে। যেসব ঘটনা আমরা প্রতিনিয়ত পত্রিকার পাতায়, সোশ্যাল নেটওয়ার্কে, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় আমরা এসব নিউজ ঘুরে বেড়ানো দেখছি। এই সমস্ত নিউজ নিয়ে বর্তমান সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো অনুশোচনা নাই। একটা 6 বছরের বাচ্চা, আপনারা কোন মানসিকতায় একের পর এক শিশু হত্যা, মানুষ হত্যা, কত মানুষ যে গুম হয়ে গেছে আদৌ আমাদের জানা নেই।
এই সমস্ত তথ্যগুলো মিডিয়ার মধ্যে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, কারণ মিডিয়ার গলা চেপে ধরা হয়েছে। মিডিয়ার গলা চেপে ধরা থেকে শুরু করে তাদেরকে চোখে পট্টি বেঁধে দিয়েছে, কানে তুলো গুজে দিয়েছে এবং মুখের মধ্যে তালা মারি দিয়েছে। এই তালা মারার কারণে কেউ মুখ খুলছেন না, চোখে পট্টি বাঁধার কারণে কেউ চোখে দেখছেন না, কানে তুলো গুজে দেওয়ার কারণে কেউ কানে শুনছেন না। সাংবাদিকদেরকে গ্রেপ্তারের মাধ্যমে কণ্ঠরোধ করা হচ্ছে। আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলেন, আপনারা গণতন্ত্রের কোন চর্চাটা আপনারা ইতিপূর্বে করছেন বা আদৌ করছেন, কতটুকু করছেন, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। আপনাদের সমর্থনহীন, আপনাদের দুর্বল মানসিকতা, এই মানসিকতাগুলো আপনারা দেশের মধ্যে এসে আমাদের দেশের মানুষকে আপনারা তেলাপোকা, গিনিপিগ, খরগোশ, যেগুলো গবেষণাগারে গবেষণার কাজে এদের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা চালানোর পরে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা মানুষের উপর প্রয়োগ করি। আজকে বিগত সময়ের সুদখোর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমানে নবনির্বাচিত সরকার, জাতীয়তাবাদী দল, তারা একই পথিক, তারা একই পথে হাঁটছে। তাদের কোনো ধরনের অনুশোচনাবোধ বিন্দুমাত্র নাই। একটা দেশের এই শিশু বাচ্চাটা আপনারা আপনাদের কোন কাজের কারণে আপনারা এই শিশু বাচ্চার উপর কুদৃষ্টিতে তাদেরকে তাকান? আপনাদের কত ধরনের মানসিকতা যে আপনাদের লোপ পেয়েছে, এটা আপনাদের মানসিকতার কার্যক্রম দেখলে আমরা বুঝতে পারি। দেখছি তো, শিশু হত্যার বিচারের নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। আপনারা সরকারে আছেন। বর্তমানে সুদখোর ইউনূস সরকারের আমলে সময় এই দীর্ঘ 18 মাসে যেভাবে পুকুরে, ডোবায়, নালায়, সমুদ্রে, যেসব জায়গার মধ্যে আমরা লাশ খুঁজে পাই, তা তো পাওয়াই গেছে। আর যাদের খুঁজেই পাওয়া যায়নি তাদের কোনো ট্রেসই নাই। এরকম বহু লাশ গুম হয়েছে। এগুলো প্রোপাগান্ডা না, এগুলো প্রকাশিত প্রমাণিত সত্য। একটা সময় আমরা দেখেছি জামাত শিবির তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কারণে তারা মানুষকে নৃশংসভাবে তাদের হাত পায়ের রগ কেটে হত্যা করত। তারা আপডেট হয়েছে, তারা আপগ্রেড হয়ে রীতিমতো এখন রগ কাটে না, হাত পা কাটে না, তারা এখন আপনার মাথায় কেটে নিয়ে চলে যায়। তো তাদের উন্নতি হয়েছে। এই উন্নতির দ্বার প্রান্তে থেকে দেখার পরেও বর্তমান সরকার আপনি আঙ্গুল চুষছেন। একটা প্রতিবাদের ভাষা আপনারা তৈরি করেন নাই। আপনারা কোন পুরুষ, কি হিসেবে পুরুষ? আপনাদের এই কথাগুলো আমার সন্দেহ হয়। আপনাদের সন্দেহ হয় আপনারা পুরুষত্ব নিয়ে কিভাবে পুরুষ পরিচয়ে চলাফেরা করেন। একটা সরকার, এতদিন আপনি পলাতক ছিলেন, আপনাদের বলার ভাষা ছিল আমি পলাতক, দেশের মানুষের জন্য কি করব। এই দেশের মানুষই তো জামাত শিবির যাতে ক্ষমতায় আসতে না পারে জন্যে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করল।
আপনি তাদের হয়ে কি কথাটা বলছেন, আপনি তাদের হয়ে কোন কথাটা এখন পর্যন্ত বলছেন এবং কি কাজ করছেন? একটা কাজের উদাহরণ আমাদেরকে করে দেখান দেখি। একটা কাজের উদাহরণ আমাদেরকে করে দেখান। আপনি কার্ড দিচ্ছেন, ভিন্ন ভিন্ন স্টাইলের কার্ড দেন না, আপনি আপনার চয়েসেবল অনুযায়ী, আপনার মতামত অনুযায়ী আপনি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর এফেক্টটা কী হবে এটা তো আপনি ভালো করেই জানেন। অবশ্যই আপনি এর আগে আপনার জননী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনি ক্ষমতার স্বাদ পেয়েছেন। আপনার তো শেখা উচিত যে আপনার আম্মা কীভাবে দেশ পরিচালনা করতেন। তার কাছ থেকে ন্যূনতম হইলেও কিছুটা শেখা উচিত ছিল যে পরবর্তী জেনারেশন অনুযায়ী যদি আপনি কখনো ক্ষমতায় আসেন তাহলে দেশটা কিভাবে পরিচালনা করবেন। আপনি কি শিখেছেন? আপনি লন্ডনে গিয়ে কি শিখেছেন? ভালো কিছু শিখেছেন, সেটা আমরা দেখতে চাইছিলাম। আপনারা তো প্রতিবাদই করেন না, আপনারা করবেন কি? একটা কথা স্পষ্ট বলে রাখি, আপনারা যারা এই অন্যায় অত্যাচার থেকে শুরু করে দখলবাজি, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, বাসায় আসামি না পেয়ে মাকে ধর্ষণ, বোনকে ধর্ষণ, এই ধর্ষণটা তো এতদিন এতটা ছিল না। বিএনপি সরকার এর আগেও আমরা দেখছি, এর আগেও আমরা দুবার দেখছি, তাদের সময়ও কিন্তু এতটা শিশু ধর্ষণ তো ছিলই না। ধর্ষণের মাত্রা অন্যান্য সরকারের তুলনায় আপনাদের সরকারে এসে আপনার কি বলে বেশি হয়েছে। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সম্বন্ধে আপনি কি বলবেন? বলার কিছু আছে আপনার? আজকে কথা বেরোচ্ছে না, এতটাই ব্যথিত আমি, শুধু আমি না, গোটা পৃথিবীবাসী এই নিউজ দেখার পরে। এই ফুটফুটে একটা ফেরেশতা জান্নাতের বাচ্চাকে আপনারা কিভাবে একটা অকারেন্স করতে পারেন? একটা কিভাবে এই ধরনের মানসিকতা আসে আপনাদের? কেমন লুচিবোধ একটা আপনাদের! কি নিকৃষ্টতম আপনাদের পিতামাতা আপনাদেরকে পয়দা করছে। শিশুকে ধর্ষণ করেন, ধর্ষণ করার পর তারপর আবার তাদের শিরোচ্ছেদ করেন। এই ধরনের টেন্ডেন্সি কোথা থেকে আসছে আপনাদের? এই কলজাটা কই থেকে পাইছেন আপনাদের? এই সরকারের উচিত এই ধরনের ধর্ষণকারী, হত্যাকারীদের কলজা ছিঁড়ে খাওয়া, প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে এদেরকে শুট করে মেরে ফেলা, প্রকাশ্যে এদের বিচার প্রতিষ্ঠা করা। আপনারা কি করছেন বা করতেছেন কি? আগামীতেও করবেন না। কেন বললাম? কিছুদিন আগেও, এই তো মাত্র 2-3 মাস আগেও আসিয়া কেউ আপনারা একই ঘটনা ঘটাইছেন। সেই এখন পর্যন্ত সেই হত্যার, শিশু ধর্ষণ হত্যার বিচারেই করতে পারেন নাই। তাহলে তাহলে বলেন, তাহলে কি বর্তমানে যে শিশুটি ধর্ষণ হলো তার বিচার হবে? এই আসিয়ার হত্যার যেমন বিচার হয়নি, তেমন এই রামিসা হত্যারও বিচার আপনারা বিলম্ব করে এই শিশু ধর্ষণ হত্যাকারীকেও আপনারা একসময় জামিন দিবেন এবং জামিনে বেরিয়ে সে আরও নতুন স্টাইলের, নতুন ধরনের অপরাধ সংগঠিত করার মানসিকতা আপনারা তৈরি করে দিচ্ছেন। দেশে কি আইন আছে? আইনের বিন্দুমাত্র শাসন নাই। এখনও মব হচ্ছে। আপনারা মুখে বলেন একটা, পিছনে বলেন একটা। আপনাদের মুখের কথা কারেক্ট হয় না, পিছনের কথাও কারেক্ট হয় না। আপনারা বলেন কেন তাহলে?
দেশে আসছেন, দেশে এসে রীতিমতো লুটতরাজ করতেছেন। আপনারা আপনাদের টাকা পয়সা লুটতরাজ করে যে অর্থলগ্নিটা করতেছেন, দেশের বাইরে পাচার করতেছেন, এই অর্থের দায়ভারটা আবার আমাদেরই উপর ট্যাক্স বসায় আমাদের কাছে তুলে নিচ্ছেন। এই টাকাগুলো কি যারা পাচার করতেছেন তাদের বাবা? এই টাকাগুলো তো সাধারণ জনগণের উপার্জিত টাকা থেকেই তো রাজস্ব আদায় হয়, যেখান থেকে আমাদের দেশ পরিচালিত হয়। আপনারা সেই টাকা পাচার করে সেই টাকার দায়ভার আবার সাধারণ জনগণের উপরেই আপনারা ট্যাক্স বাড়িয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে আপনারা আমাদেরই কাছে ওসুল করতেছেন। আমাদেরই সম্পদ চুরি করে আপনারা আমাদেরই কাছে আবার ট্যাক্সের মাধ্যমে সে টাকাটা আবার ওসুল করে নিচ্ছেন। তার মানে আপনারা যে টাকাটা এতদিন ধরে পাচার করলেন, বিগত সময়ে পাচার করছেন, যারাই পাচার করছেন ভুল করছেন, রং করছেন, তো এখন এই টাকার খেসারত কি এখন সাধারণ জনগণ দিবে? আজকে জনসাধারণগণ আপনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করছেন। কেন? অনেকেই বলছিলেন যেহেতু নতুন সরকার, আমরা কিছুদিন সময় দেই, যার কারণে আমরা যাতে পরে আপনার এই সরকারের ত্রুটিযুক্ত কাজগুলো নিয়ে সমালোচনা এবং আলোচনা করতে পারি। তা আপনারা তো এই 3 মাসের মধ্যে যা করে দেখাচ্ছেন আর করে দেখালেন, এতে করে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কীভাবে স্বাভাবিক থাকবে আপনি মনে করেন? কীভাবে স্বাভাবিক থাকবে? আপনারা দেশ গড়ার যে রাষ্ট্রনায়ক ছিলেন তাকে আপনারা হত্যার উদ্দেশ্যে গণভবন ঘেরাও করে যে জঙ্গি তৎপরতার মাধ্যমে আমাদের দেশ দখল করছেন, এই একই সিস্টেমে বর্তমান সরকার এসে সেই সমস্ত পাপকে বৈধ প্রমাণ করার জন্য নিশ্চুপ হয়ে আইন শৃঙ্খলার যে সরল পথটা আছে, তার নিজস্ব গতিটা আছে, সেই গতি আপনারা রুখে দাঁড়িয়েছেন। আপনাদেরকে মানুষ ঘৃণা করবে, এটা লিখে রাখেন। আপনাদেরকে মানুষ চরম ঘৃণা করবে এবং আপনি এবং ইউনূস এই দুইজনে আমাদের দেশের পরিস্থিতিটা বাকি যতটুকু আছে এই বাকি অংশটুকু ধ্বংস করে একজন যাবে প্যারিসে, একজন যাবে লন্ডনে, আর আঙ্গুল চুষবে বাংলাদেশের আপামর জনগণ সাধারণ। মজা পাইছেন? বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, ইতিহাস বিকৃতি করে, কথার গাথামালা সাজিয়ে আপনারা একটি সত্যকে সুন্দরভাবে সাময়িক সময়ের জন্য সত্য বলে প্রমাণিত বা প্রচার করতে পারবেন, কিন্তু সেটা সত্য হয়ে যায় না। এই জন্য সত্য হয়ে যায় না, আপনারা ইতিপূর্বে খবর পত্রিকায় সব জায়গায় দেখবেন। একটা এক্সাম্পল দেই, ধানমন্ডি 32-এর বাসায় যারা ভাঙচুর করছে, গণভবনে যারা চুরি লুটপাট করছে, তাদের মধ্যে থেকে 27টা ব্যক্তি আল্লাহ নিয়ে গেছে বিভিন্ন ওসিলায়, কাউকে রোগ ব্যাধি দিয়ে, কাউকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কাউকে সামান্য ফল্টের কারণে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ। তাদের অপরাধ কী ছিল জানেন? তাদের অপরাধ একটাই ছিল, এবং এত শর্ট টাইমের মধ্যে তারা হচ্ছে কেন, মারা যাচ্ছে কেন, আর তারাই বা মরতেছে কেন? যারা গণভবন লুটতারাজ করতে গেছে, যারা ধানমন্ডি 32 ভাঙতে গেছে, তারাই কেন মরছে? দর্শকরা তো মরছে না।
তো আগামীতে যেমন আমরা এরকম পদক্ষেপ আরও দেখব। এই তো রিসেন্টলি আমরা যে তামসাটা দেখলাম, যে এই যে কারিনা কাউসার নামে যে মেয়েটি, কায়সার হামিদের কন্যা, কায়সার হামিদের পিতা কর্নেল হামিদ, যিনি বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত। এই ব্যক্তিটার ইতিহাসের নাম আছে। তিনি তলে তলে ভিতরে বঙ্গবন্ধুর ষড়যন্ত্রকারী, হত্যাকারী এবং ষড়যন্ত্রকারী সহ পাকিস্তানের গুপ্তচরদের সাথে তার সম্পৃক্ততা আছে। এটা আমি বলতেছি না, আপনারা সার্চ করেন পেয়ে যাবেন। এবং রাজাকারদের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। অতএব সেই হিসেবে পরিচয়টা কী বেরোয়? এই কর্নেল হামিদের সন্তান হইতেছে কায়সার হামিদের কন্যা হইতেছে কারিনা কাউসার। আর কারিনা কাউসার কি করতে গেছিলেন? গণভবনে চুরি করতে গেছিলেন। সেখান থেকে গণভবন থেকে ল্যাপটপ চুরি করছে, আরও কী জানি চুরি করছে। আচ্ছা যাই হোক, চুরি করছে ভালো কথা। আপনি সুই চুরি করে আনেন। আপনি যদি দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যে বেঁচে থাকেন, আমার নামটা চেঞ্জ করে দিয়েন, আমার নামের আগে কুকুর বসাই দিয়েন, যদি আপনারা টিকতে পারেন দুনিয়ায়। আল্লাহ আপনাদেরকে রাখবে না। না রাখার কারণটা হলো কেমন? আপনারা মিথ্যাকে সত্য বলে আর সত্যকে মিথ্যা বলে মানুষকে ডাইভার্ট করাইছেন। মানুষকে ভুল পথে পরিচালনা করে, মানুষকে উস্কাই দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে যারা সরকার বিরোধী মনোপুষ্ট ছিল, সেই সমস্ত লোকদেরকে আপনারা উৎফুল্ল করছেন। এই উৎফুল্লের মধ্যে আবার তেল ঢেলে দিছে কারা? যারা পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, কাতার থেকে, দুবাই থেকে, আমেরিকা থেকে। আপনাদের তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমেরিকা না? যারা আমেরিকা, যারা জঙ্গি তৈরি করে, আইসিস তৈরি করে, বিভিন্ন ধরনের জঙ্গির নামে তৎপর তৈরি করে, এই সমস্ত দেশের গডফাদার হইতেছে আমেরিকা। আজকে আমেরিকার অবস্থা দেখছেন? আজকে যদি আমেরিকার অবস্থা এরকম লড়র বড়র হয়ে যায়, আপনাদের কি আমেরিকার থেকে আরও অবস্থা বড়, যা আপনাদের লড়র বড়র অবস্থা হবে না? একটা নীতিবান সরকারকে, একটা দেশপ্রেমিক সরকারকে, একটি রাষ্ট্র পরিচালনা করার মতো যারা এই দেশকে একটা নতুন আকার দিয়েছে, একটা নাম দিয়েছে, সেই দলের রাষ্ট্রনায়ককে আপনারা সরানোর জন্য জঙ্গি ভাড়া করে নিজস্ব দেশের কিছু আবাল টাইপের কিছু পরিবারের মানুষদেরকে বোঝানো হইল এই যে দেশ পরিচালনার মধ্যে শুধু না, মুক্তিযুদ্ধের অগ্রগামী যে দলটি, যে দলের প্রধান শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, তারাই তো যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। আজকে রিপ্রেজেন্ট করার পরে আপনারা সেই দলটাকেই বলতেছেন স্বৈরাচার। ঠিক আছে, আপনারা সেই স্বৈরাচার তাড়াইছেন। স্বৈরাচার তাড়ার পরে আপনারা একটা বিদেশি গাধাকে নিয়ে আসলেন। সে বিদেশি গাধা কেন বলবো, একটা সংক্ষেপে একটা গল্প বলি। গাধাটা কেন বললাম? গাধাটা হলো এরকম, সিংহরা একদিন আপনার শিকারে বেরোলো দল বেঁধে। তা পথে একজন গাধাকে পেয়ে গেছে। গাধাকে পেয়ে সবাই শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একজন সিংহ বলে উঠলেন যে এই গাধাটাকে আমরা
হত্যা না করে একে আমরা রেখে দিই, একে দিয়ে আমাদের একটা কাজ আছে, একে দিয়ে আমরা পরিকল্পনা করব, বাস যেমন কথা তেমন কাজ। এরপরে গাধাকে নিয়ে সিংহরা তাদের নিজস্ব স্থানে চলে গেলেন। গাধাকে বোঝালেন যে তাকে তারা মেরে হত্যা করবে না, তাকে সাথে রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পরে তাকে মানে গাধার মধ্যে একটা বিশ্বাস স্থাপন করছে যে সিংহরা তার ক্ষতি করবে না। গাধা সেটা বিশ্বাস করছে। করার পরে তার সাথে যে পরিকল্পনাটা করা হলো, সে পরিকল্পনাটা এমন, সেই গাধার দায়িত্ব ছিল, সেই গাধা একদিন কী করলো, সেই গাধাকে পাঠানো হলো তাদের গাধার দলের মধ্যে পাঠানো হলো। তা যখন গাধার দলে পাঠানো হলো, গাধা সামনে হাঁটছে, পিছনে সিংহের দল। তো গাধা যখন হাঁটছেন, গাধা হাঁটার সময় নিজেকে সিংহর মতোই মনে করছেন, যে তার পিছনে সিংহের একটা বিশাল দল, সে নিজেকে সিংহ ভাবা শুরু করলেন। করার পরে সে গাধার দলে গিয়ে সবাইকে বললেন যে এখন থেকে আমাদের দেখাশোনা করবে, এই সিংহের দল আছে, এই সিংহের দল আমাদের খোঁজ খবর নেবেন, দেখাশোনা করবেন, আমাদের ভালো মন্দ দেখবেন। তা ঠিক প্রতিদিনের মতোই সিংহ গাধাদের দলের মধ্যে আসে খোঁজ নিতে। আর এই সময়ের মধ্যে গাধা তার নিজেরই দলের, যেটা খুব স্বাস্থ্যসম্মত এবং শক্তিশালী যে গাধা, সেই গাধাকে খাবার হিসেবে সিংহদের সামনে প্রস্তুত করে রাখত। আর প্রতিদিন সিংহ এরকম তরতাজা গাধা, শক্তিশালী গাধা তারা হাতের কাছে পায় এবং তারা খুব স্বাভাবিকভাবেই তাদের খাবার দাবার সেরে চলে যায়। এই কাজটা দেখেন, গাধা তার নিজের দলের গাধাকেই সিংহের দলের মধ্যে হাতে তুলে দিচ্ছে। তো এটা দেওয়ার উদ্দেশ্যটা হলো, এই গাধা তার সিংহর সাথে সম্পর্ক রাখার উদ্দেশ্যটা হলো যে এই সিংহকে যেহেতু সে উপকার করতেছে, কোনো এক সময় গাধাকে হয়তো মনে করতেছে যে গাধা হয়তো কোনো এক সময় সিংহর মতো শক্তিশালী হবে এবং ক্ষমতাবান হবে। সেই লোভে সে নিজের দলের গোত্রের গাধাগুলোকে একে একে সব শক্তিশালী শক্তপোক্ত গাধাগুলোকে সিংহের সামনে এসে খাবার স্বরূপ প্রেরণ করতেন। এরকম করতে করতে গাধার দলেরা যখন দেখলো যে এই গাধা তো আস্তে আস্তে আমাদের খুব চরম ক্ষতি করতেছে, তো একদিন তারা প্রতিবাদে নামলো এবং বিদ্রোহ করলো যে আমরা এখানে আর আমাদেরকে সিংহ দল যেন আমাদেরকে দেখতে না আসে, আমাদের এখানে খোঁজ খবর নেওয়ার দরকার নেই। এই বিদ্রোহ করার কারণে সেদিনকার খাবার দাবার পায়নি সিংহরা, সেদিনকার খাবার টাবার দিতে পারে নাই। তো সেই গাধাকে সিংহরা রাস্তায় পেয়ে গেছে। রাস্তায় পাওয়ার পরে গাধাকে বলতেছে যে গাধা, এই আজকে কেন জানি আজকে তোমাদের দলের কাউকে দেখালে না, আমাদের তো ক্ষুধার্ত, তুমি আমাদের কি কাজ করলা? তখন গাধা বলতেছে, আমি ফেল করেছি তাদেরকে বোঝাইতে। তারা একসময় বিদ্রোহ করে এবং বিদ্রোহ করে এখন আমার কথা শুনতে চাচ্ছে না, আমার কথা শুনতেই তারা রাগান্বিত হচ্ছে। অতএব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি মনে হয় এই দায়িত্ব আর নিতে পারবো না। তখন সিংহ বললেন, যেহেতু তুমি আর দায়িত্ব নিতেই পারবা না, ততএব আজকের খাবারটা তুমি হও। তা সেম ইউনূস সরকার এবং এই বর্তমানের পাপেট সরকার, এই দুইজন সরকারে আমেরিকার হয়ে এই গেমগুলো খেলতেছে। পাপেট সরকার বোঝেন তো? জেলেনস্কির কথা মনে আছে? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন কমেডিয়ান। তাকে রাষ্ট্রপতি করার পর ইউক্রেনের অবস্থান এখন কি দেখেন। তাকে দিয়ে সেই দেশের কি একটা ধ্বংসজঙ্গ করে একটা ভগ্নদশা দেশের মধ্যে তৈরি করে রাখছে। কারা তৈরি করছে? কাদের কমান্ডে করছে? ওই যে জেলেনস্কিও ভেবেছিল যে হয়তো আমিও একদিন সিংহের মতো শক্তিশালী এবং ক্ষমতাবান হব।
ঠিক তেমনি একই গেম খেলছে আমাদের সুদখোর ইউনূস, শুয়োর খাওয়া ইউনূস। তিনি আমাদের দলের লোকদেরকে সিংহের মুখের মধ্যে ফেলে সে নিজে ক্ষমতাবান হওয়ার চেষ্টায় আমাদের দেশের মধ্যে শত শত মানুষদেরকে হত্যা করছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, যেগুলো এখন পর্যন্ত গণনা হয়নি। কেউ সাহস করে বলেও না, জানেও না, সামান্য কিছু প্রকাশ পায়। যদিও কোনো মিডিয়া প্রকাশ করে তখন হয়তো জানতে পারে, অথবা কেউ পার্সোনাল ফোনে যোগাযোগ করলে যদি সেই খবরটা পাওয়া যায়। এছাড়া মিডিয়ার মধ্যে বিগত 20-22 মাসে এরকম কোনো নিউজ কভার করা হয় নাই, হইতে দেওয়া হয়নি। যারাই এই সরকার এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই চোখ কান মুখ তালা লাগিয়ে শেকল বেঁধে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা মামলা, যে সরকার বিরোধী আলোচনা করছে সেই বিষয়ে মামলা হওয়ার কথা, এরা ডাইরেক্টলি মামলা হওয়ার আগেই আপনার আসামি থানায় নিয়ে গিয়ে তারপরে 4-5-7 ঘন্টা পরে মামলা তৈরি হয়, তারপরে অ্যারেস্ট দেখান। তা কেন মানুষ বলে না যে আমরা আর মামুদের ভোট হয়েছে? এটা জামাতরা বলতেছে এই ভোটটা নিরপেক্ষ ভোট হয়েছে এবং খুব সেরা ভোট হয়েছে, বাংলাদেশে এর পূর্বে এরকম কোনো ভোট হয় নাই। ঠিকই তো, আপনাদের এই মিলেজুলে সরকারের যে মিলেজুলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে যে ভোটটা করলেন, আজকে জামাত এই রাজাকারের বংশধরের গোষ্ঠীতে বলতেছে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমার কথা না। আর বর্তমান একজন সরকার প্রধান, ইলেক্টেড গভর্নমেন্ট যেমনইভাবে হোক, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরেও ইউনূস সরকারের আমলে, এই অবৈধ ইউনূস সরকারের আমলে যতগুলো মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে, যতগুলো মোরাল ভাঙা হয়েছে, যতগুলো ভাস্কর্য ভাঙা হয়েছে, একটা ভাস্কর্যের চুল লাগাইতে পারছেন উনি? কিসের মুক্তিযোদ্ধার সন্তান আপনি? এখন প্রধানমন্ত্রী, আপনার এই অ্যাবিলিটি নাই। তা নাই যেহেতু, তা আপনিও জেলেনস্কির মতোই পাপেট সরকার। আপনাদেরকে আমেরিকা থেকে পাঠায় দেওয়া হয়েছে, আপনারা নিজের দেশের লোকের রক্ত অন্য দেশের মানুষের হাতে তুলে দিচ্ছেন। আপনি কি মনে করেন যে আপনাদের ঘাড় মটকাবে না সেই গাধার মতো? নট ইট মাই লর্ড, নট ইট মাই ব্রাদার, নট ইট এভরিওয়ান। লিখে রাখেন, আপনাদেরও সময় আসছে। আর একটা কথা বলি, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, ইয়েস, শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়, আমিও গর্বিত ফ্যাসিস্ট, আমিও একজন ফ্যাসিস্ট। আমাকেও গুলি করেন, আমাকেও জবাই করেন, আমাকেও মেরে ঝুলাই দিয়ে জ্বালিয়ে দেন। আই ডোন্ট কেয়ার, আই ফুললি ডোন্ট কেয়ার। অতএব বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদেরকে মৃত্যুর ভয় সবাইকে দেখায়েন না, মৃত্যুর ভয়টা সবাইকে দেখায়েন না। মৃত্যু একবারই আসে এবং সেটা জানান দিয়েই আসে। যে ব্যক্তি মরে সে বুঝতে পারে না। এরকম অসংখ্য কথা বলার আছে, যে কথাগুলো আপনি একটা খণ্ডিত কাজ করতে পারবেন না। একটা কাজ আপনি বাংলাদেশে করে দেখাইতে পারবেন না, না 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 পারবেন। আপনি উপদেষ্টাদের যারা এনসিপির নেতা হয়েছে, ইদানিং নতুন নতুন পিএস ছেলতেছে, কিছু নেতা হয়েছে, পিএস ছেলার মজা
পেঁয়াজ ছেলার মজা বুঝতে পারবে যারা পেঁয়াজ ছেলে। নতুন নতুন পেঁয়াজ ছেলতেছেন তো, ছেলেন। ইতিহাস আপনাদেরকে ভুলে যাবে না। এই লেখাগুলো আপনাদেরই তো কথাগুলো বলি, যে আপনাদের কথা অনুযায়ী কোন কাজটা করতেছেন আপনারা। আপনার বাবা একজন ফ্রিডম ফাইটার, বীর প্রতীক, তার তো মুক্তিযুদ্ধের নাম আছে। আপনি তো মুক্তিযুদ্ধের সন্তান নাকি না? আপনারা মুক্তিযুদ্ধের আগে জন্ম হওয়ার পরে আপনারা সেই আমল থেকেই পাকিস্তানের সমর্থক। যদি পাকিস্তানি সমর্থকটা যদি এরকমই হতেন তাহলে তো আপনাদের ভাষায় অবশ্যই উর্দু ভাষার মতো সুর থাকতো। অন্তত তারেক রহমান এবং কোকোর মধ্যে এগুলো থাকতো। কই আপনাদের মধ্যে তো এরকম বিহারি কোনো টান নাই। কথাগুলো তো সব বাঙালি ঘরানার। আপনারা মুক্তিযুদ্ধের সন্তান হইতে পারছেন না কেন? আপনি তো আপনার পিতারই রক্ত। তা আপনি আপনার পিতার আদর্শিক দিকগুলো দেখতেছেন না কেন? আমাকে বলতে হবে না, মেজর জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে কটূক্তি করে কথা বলে নাই। আপনারা বাকশাল বাকশাল বলেন, এই বাকশালের মিটিংয়ের মধ্যে আপনার পিতা এবং আপনার মাতা দুজনেই গেছিলেন। তারাও বাকশালের একজন সদস্য। ডকুমেন্ট চাইলে আমাকে কমেন্ট করিয়েন, আমি ডকুমেন্ট দিতে পারবো। এইরকম অনেক পার্সনই আছে, তারা সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তা বাকশাল বাকশাল ঘটনার কথা যে বলে যে একদলীয় শাসন, একটা রাজনীতি, একটা নেতা, আরে বাবা ওই সময় তো আপনার দেশ স্বাধীনের পরে রাজনীতি করার মতো কোনো সেরকম রাজনৈতিক দলই ছিল না। মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের পরে সেটা আওয়ামী লীগ রূপান্তর হয়েছে। রূপান্তর হওয়ার পরে সেই সময় যদি কোনো রাজনৈতিক কোনো সিস্টেম থেকে থাকে, ওই সময় আপনার জামাতি ইসলাম ছিল, যারা রাজাকারী দল, যারা আমাদের দেশ বিরোধী কার্যকলাপ করছে। সে সময় জাসদ ছিল। এই সমস্ত দল মিলে এত দেশের ক্রান্তি সেই সময়, কারণ 1971-এর প্রেক্ষাপটে, 71-এর স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটের যে সিচুয়েশন যেটা ছিল, যে আমাদের দেশের মানুষের মনোবল এমনটাই ছিল যে পরবর্তীতে তারা নিজেরাই খাদ্য গুদামজাত করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে না খাইয়ে মারিয়ে তারা একজন শিল্পপতি পয়সালা হয়েছে। এই তাদেরকে দমন করার জন্যই তো বঙ্গবন্ধু বাকশাল তৈরি করছিলেন। আর যারা বঙ্গবন্ধুর শত্রু ছিলেন, বঙ্গবন্ধুকে মনে মনে দেখতে পারতেন না, তারাই আবার পরবর্তীতে বাকশাল নামে এই রাজ্জাক সাহেব আর একটা বাকশাল তৈরি করলেন। এটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ বাকশাল। যে বাকশালের কার্যক্রমগুলো এতটাই নেতিবাচক, যার কারণে আমাদেরকে সেই বাকশালের মতো করে বঙ্গবন্ধুর বাকশালকে বলা হয়েছে। তা বাকশালীয় শাসন কাকে বলে দেখছেন কি ইউনূসের সময়? যে একজন উপদেষ্টা, সে একজন অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা, সে টিভি মিডিয়া ক্যামেরার সামনে বলতেছে আপনাদের পাড়ার মধ্যেই তো সব ফ্যাসিস্ট আছে। কই ধরেন না কেন? ধরার মানে কি? তারা ডাইরেক্টলি বলবে কি ধরেন, পড়েন, জ্বালাই দেন, এগুলো বলবে? তিনি উস্কায় দিচ্ছেন যে এখনও আমার কাছে খবর আছে যে ফ্যাসিস্টের দলের নেতারা আপনার পাড়াতেই আছে, অতএব ধরেন, আপনাদের কার্যক্রম শেষ করেন। অনেকটা ডিমনিটাইজেশনের সিস্টেমের মতো, যে সিস্টেমটা বিল গেটস, ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, ক্লিন্টন, এরা এই গেম খেলে আমাদের পৃথিবী থেকে কোটি কোটি মানুষকে ভ্যাকসিনাইজিং করে, যুদ্ধ লাগিয়ে, অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে, হত্যার মাধ্যমে মানুষ কমায়। সেই সম্প্রদায়ের একজন মানুষকে আমরা ডেকে নিয়ে এসে নাকি দায়িত্ব দিচ্ছে। আরে বাবা, এই গেমগুলো তো এখন বাঙালিরা বোঝে যে আপনি তো আসতে চান নাই, আপনাদেরকে ছেলেরা ডাকছে। আরে ছেলেদেরকে তো মডিফাইড করছেন আপনি, টাকা পয়সা দিচ্ছেন আপনি, কাতার থেকে জঙ্গি বাহিনীর লেভেল থেকে টাকা আসছে, এটার মদতদাতা আপনি, যোগানদাতা আপনি, এই এনজিওর মারফত যে টাকাগুলো আসছে সেগুলোর যোগানদাতা আপনি। আপনি তো পাক্কা একটা শুয়োরের বাচ্চা।
এই ইউনূস সরকারের দিচ্ছে পাক্কা একটা শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা বললেও শুয়োরকে লজ্জা দেওয়া হবে। এইগুলো তো পোস্ট করব, আপলোড করব, এগুলো ভাষা তো আপনাদের এই জুলাই সন্ত্রাসীদের ভাষার মতো তো আর আমাদের ভাষা বলতে পারি না, শিখিও নাই আপনাদের মতো করে। এগুলো নিয়ে আমরা চর্চাও করি না। আমরা চর্চা করি, আমরা সংগঠন করি, আমরা রাজনীতি করি, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। চলতি পথে মানুষের ভুল ত্রুটি হয়, চলতি পথে মানুষের ভুল ত্রুটি হয়। আপনারা যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, আমাদের দেশে কি তেলের খনি আছে? আমাদের দেশে কি হীরার খনি আছে? হ্যাঁ, আমাদের দেশে কি প্লাটিনামের খনি আছে? হ্যাঁ, আমাদের দেশে কি ক্রুড অয়েলের খনি আছে যেগুলো বিক্রি করে আপনি একসময় দুবাই হয়ে যাবেন, একসময় কাতার হয়ে যাবেন, হ্যাঁ, একসময় সৌদি আরব হয়ে যাবেন, এরকম হতে পারবেন? তা সেই দেশের মধ্যে, যে দেশের মধ্যে এত কিছু না থাকার পরেও আপনাদেরকে, পুরা দেশটাকে, আপনাদের চোখে তো দেখলে আপনার মনে হবে এটা একটা বস্তি, বাংলাদেশটাকে বস্তি মনে হবে। আর যারা সুন্দর চোখে দেখে তাদের চোখে দেখেন ঢাকা শহর, চিটাগাং শহর থেকে শুরু করে দেশটাকে কত সুন্দরভাবে সাজিয়ে আপনারা বলেন সিঙ্গাপুর সিঙ্গাপুর। আরে সিঙ্গাপুরের থেকে তো দুবাই বানাই দিয়েছে শেখ হাসিনা। সিঙ্গাপুরের থেকেও দুবাই বানাই দিয়েছে আমাদের শেখ হাসিনা। আপনারা কৃতিত্ব নেন না। আজকে পদ্মা সেতু না হলে এই এনসিপির পোলাপানেরা খুব বড় গলায় মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ বলতে বলতে যে ফেনা তুলতে গিয়েছিল গোপালগঞ্জে, তা গোপালগঞ্জে থেকে যে আপনারা পালিয়ে আসছেন, যদি পদ্মা সেতুটা না হইতো সেদিনে আপনাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়। এই ক্রেডিটটা কাকে দেবেন বলেন? এই পদ্মা সেতুর উপর দিয়ে তো মাত্র 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে আপনারা পলায় আসছেন আর্মির সাজোয়া যানের ভিতরে। হ্যাঁ, আর্মিদের লঙ্গির তলে ঢুকে পালায় আসছিলেন। সেদিন যদি এই পদ্মা সেতুটা তৈরি না হইতো, আপনাদের পুকুরের নদী নালায় আপনাদের লাশ পড়ে থাকতো। আপনারা গেছেন বঙ্গবন্ধুর জন্মস্থানের মধ্যে মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ বলতে, সেদিন আপনারাই মুর্দাবাদ হতে যাচ্ছিলেন। এরকম অজস্র ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, যেগুলো আস্তে 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 আমরা উন্মোচন করব আপনাদের কৃতকর্মের কারণে। আপনারা শুধরাবেন না আমরা জানি, কিন্তু দেশের মানুষকে শান্তি দেন, দেওয়া শিখেন। দেশের মানুষকে শান্তি দেওয়া শিখেন, কীভাবে শান্তি দিতে হয়। শুধু সুন্দর সুন্দর কথার বুলি ছড়িয়ে মানুষের পেট ভরবে না। আপনি যেভাবে ট্যাক্স, এই কার্ড বাবার নাম, ইদানিং তো আপনার বিভিন্ন ধরনের নাম চলে আসবে, কার্ড বাবা তো ইদানিং নাম পড়ছে, যাই হোক, যদি আপনারা সেটাকে নিয়ে সাকসেস করতে পারেন তো ওয়েলকাম। কিন্তু অঙ্ক সেটা বলে না যে এই জিনিসগুলো আপনারা কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। কেউ বাধাও দেবে না, কিন্তু আপনারা বাধাহীনভাবে এই কার্যক্রমগুলো চালাতে পারবেন কিনা জানি না, কারণ আপনাদের আশেপাশে সব তোষামদি টাইপের উপদেষ্টারা বসে আছে। আপনাদেরকে এমন এমন বিষয়ে উপদেশ করেন যে উপদেশগুলো দেখেন যে আপনি 17 বছর 18 বছর, আমি প্রধানমন্ত্রীকে বলতেছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতেছি, আপনি 17 বছর 18 বছর দেশে ছিলেন না। আপনি আমাদের দেশের সেই সময়ে উত্তর অঞ্চলে মাত্র 30-35 ফিট 40 ফিট পাইপ মনে করেন ডিপ করলেই পানি চলে আসতো। এখন সে জায়গার মধ্যে 150 থেকে 200 ফিট পাইপ বোরিং করে মাটির ভিতরে ইন করে তারপরে আমাদেরকে ফ্রেশ পানি পাইতে হয়। তা আপনার ধারণা আছে এই 17-18 বছরে আমাদের উত্তরাঞ্চলের যদি পানির লেয়ার এত নিচে নেমে আসতে পারে, সেক্ষেত্রে আপনি এই পানিকে ধরে রাখার জন্য যে খাল খননগুলো করতেছেন, এই খাল খনন তো সারা দেশের মধ্যে আপনার একার পক্ষে করা সম্ভব না, আর এগুলো অবজার্ভ করাও সম্ভব না। কিন্তু যারা করছে, আমরা ভিডিওর মধ্যে বিভিন্ন সময় এমন এমন কিছু জিনিস দেখতেছি
যে কেউ কেউ আপনার খাল খনন করতেছে বালতি দিয়ে, কেউ কেউ খাল খনন করতে গিয়ে দেখা গেছে খালের পাশের বনাঞ্চলের গাছগুলো কেটে নিয়ে একটা লুটতরাজের ব্যবসা খুলে বসছেন। আপনি তো এই কাজ করার জন্য তাদেরকে অনুমতি দেননি। আর বিভিন্ন নাটকীয় মোড়ক, নাটকীয় সিস্টেম আমরা দেখতেছি, যেগুলো সাধারণত আপনাদের কার্যক্রমের মধ্যে দেখতেছি। আপনি খাল খনন করবেন, এই বৃষ্টির মৌসুমের মধ্যে খালের মধ্যে পানি আসবে, সে পানি থেকে আপনারা সেচ কাজে লাগাবেন। এই পানিটা ধরে রাখতে গেলে তো আপনার একটা লেয়ার স্টিপেট থাকতে হবে। আপনার যদি এই পানিটা আমাদের যদি মাটির নিচে লেয়ারটা যদি অনেক নিচে থাকে, তাহলে আপনার এই পানিটা কতক্ষণ ধরে রাখতে পারবেন? আপনি খালের পানিটা আপনি করতেছেন, আপনার বাবার একটা টার্গেট ছিল সেই সময় খাল কাটার কর্মসূচি, সেই একই ধারাবাহিকতায় আপনিও একই প্রোগ্রাম হাতে নিচ্ছেন, করেন, সমস্যা নেই। কিন্তু এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তো বোঝার মতো আপনার অবশ্যই সেই জ্ঞান আছে, সেই বিচক্ষণতা আছে। সেটা থেকে আপনাকে এগুলো পরিলক্ষিত করা উচিত বা করতে হবে। এবং আমরা আপনাকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বরূপে দেখতে চাই। আপনি এটা হতে পারবেন কিনা জানি না, আমি শ্রদ্ধা করি একমাত্র আপনি ব্যক্তিগতভাবে কি হন, কেমন ভালো মন্দ, আমার এই বিষয় নিয়ে জাজমেন্ট করার কিছু নাই। যদি আপনার ভুল ত্রুটি করে থাকেন, এই জাজমেন্ট আপনার আল্লাহ করবে। আমি যদি আপনাকে নিয়ে কোনো মিথ্যে প্রচার করি, সেটার জন্য জাজমেন্ট আল্লাহ আমার করবে। তো অতএব আমরা আপনাকে একজন বীর প্রতীক মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আবির্ভূত হয়ে দেখতে চাই। যেহেতু আপনারা দুই ভাই ছিলেন, একজনকে আল্লাহ নিয়ে গেছে, আপনি এখন জীবিত আছেন, আপনারও বয়স হয়ে আসছে। অতএব আপনি একটা ইতিহাস তৈরি করে যান। এই আপনার নিজের থেকে তৈরি করে, অথবা কালেকশন করেন। আপনি বিভিন্ন টকশো থেকে যেসব আপনাদের দলীয় লোকদেরকে নিচ্ছেন, আপনি দলের নেতাদেরকে নিচ্ছেন, ওয়েলকাম, নেন। কিন্তু এর বাইরে থেকে যারা দেশ নিয়ে খুব সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, সেই পরিকল্পনার দিকে মনোযোগ দিয়ে সেই দিক থেকে একটু সমাধান করার চেষ্টা করবেন এবং বিশ্লেষণ করবেন যে আপনার প্ল্যানিং অনুযায়ী সেই কাজগুলো করা রাইট হবে, না কেউ পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী কাজ করাটা রাইট হবে। এই জিনিসগুলো একটু বিবেচনা করে আপনি আপনার কাজগুলো এগিয়ে নিয়ে যান। আর যদি করতে না পারেন, ভাই সরি ভাই, আমাদের দেশের মানুষ তো দেখছেন, বিগত সময়ে যে প্রক্রিয়াতেই বলেন, যে ইচ্ছেতেই বলেন, দেশের জনগণ যদি আপনাদেরকে মনে প্রাণে চাইতো, তাহলে 17-18 বছর সময় লাগতো না। শেখ হাসিনার নিজস্ব এতটা জনসম্মতির বাইরে রেখে আপনাদেরকে ব্যতি রেখে ইলেকশন করার ক্ষমতা থাকতো না। আপনাদেরকে জনগণ চাইয়ে নেই। কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে দেখেন, জামাতি ইসলাম আপনাদের লঙ্গির তলে থেকে আপনাদের সুন্দর সুন্দর কার্যকলাপের মাধ্যমে তারা একটা সুন্দর গেম খেলছে। সেই গেমের বিভিন্ন স্টেজ তৈরি করে, বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে আপনাদেরকে -2 ফর্মুলার একটা এজেন্ডা বাস্তবায়ন করার ফর্মুলার মধ্যেই গেঁথে রাখছিল। যাই হোক, দেশের জনগণ আপনাদেরকে সেভ করছে, সেই দেশের জনগণের জন্য আপনাকে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে আপনি বাধ্য। যেহেতু জনগণ আপনাকে ভোট দিচ্ছে, আপনি সেই জনগণের হয়ে কাজ করতে বাধ্য। সব আপনার দলের নেতাকর্মীরা ভোট দেয়নি, দলের বাইরের লোকও আপনাদেরকে ভোট দিছে। সেই জিনিসগুলো আপনারা তো জানেন না কারা ভোট দিছে। আপনি এখন তো কাজ করছেন আপনার দলের নেতাকর্মীদেরকে নিয়ে, দেশের লোকদেরকে নিয়েও ভাবেন, যারা রাজনীতি করে না, যারা রাজনীতির রও বোঝে না, রাজও বোঝে না, নীতিও বোঝে না। তারা বোঝে কর্ম, তারা বোঝে খাদ্য, তারা বোঝে বস্ত্র, তারা বোঝে অন্ন, পোশাক। এই তো আমাদের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো এস্টাবলিশ করে দেখান আপনি। অনলি আমাদের যেসব জিনিস মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলো এস্টাবলিশ করে দেখান। আমরা মানব যে আপনি একজন প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করছেন। যাই হোক, আজকে বেশি কিছু বলবো না। আর আজকে
আর আমাদের একটা শেষ দাবি, আপনারা বন্ধ করবেন কি করবেন না আপনাদের মতামত, কিন্তু দেশের মধ্যে প্রতিদিন যেভাবে 20টা 25টা 40টা করে যে মানুষ হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে, এই মানুষ হত্যার নিধন বন্ধ করেন। এটার ইফেক্ট খুব ভয়াবহ হবে। বিলিভ ইট অর নট, এটার রেজাল্ট খুব ভয়াবহ হবে। বাঙালিরা কতটা ভয়াবহ হয়, আপনি যদি মুক্তিযুদ্ধের সময়, যদিও মুক্তিযুদ্ধের আগে জন্ম আপনার, ওই সময়ের কথা আপনার যদি মনে করে থাকেন, সেই সময়কার প্রেক্ষাপটগুলো আবার মেমোরাইজ করে আপনাকে নিজেকে পরিশুদ্ধ করুন, এবং আমরা আপনাকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেখতে চাই। সারা দেশে যোদ্ধাদের সসম্মানে সম্মানিত করবেন, তাদের ভাতা প্রদান করবেন। যতগুলো শেখ হাসিনা যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্পগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ এই ধারাবাহিকতাটা শুধু নাম চেঞ্জ করলেই যে আপনার এটা প্ল্যান হয়ে যায় সেটা না। আপনি যে প্ল্যানগুলো করতেছেন সেই প্ল্যানগুলো এগুলোর নেত্রী করে গেছে, এগুলো প্ল্যান করে গেছেন, অনেকগুলো বাস্তবায়ন করছেন, অনেকগুলো করবেন। যাই হোক, আপনারা দেশের মানুষ আমাদের আপনার থেকে ভালো বোঝেন, আপনারা এই পরিস্থিতি থেকে উত্থান হন। আর যদি এইরকমভাবে চলতে থাকে সাধারণ জনগণ, আপনারা বিচার না পেলে আপনারা মাঠে নেমে আসেন, আপনারা মাঠে নেমে আসেন, প্রতিবাদ করেন। প্রতিবাদের বিকল্প নাই, রাজপথে নামার বিকল্প নাই। আপনি না নামলে আপনার সন্তানকেও টিকে রাখার কোনো ক্ষমতা নাই। সব শেষ করে নির্যাতিত শিশু বাচ্চারা, যেসব ব্যক্তিদের সন্তানদেরকে মাথা কেটে হাত পা কেটে হত্যা করছে, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা থাকবে। আর লাস্ট একটাই দাবি, এই শিশু ধর্ষকদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান আমরা করব যদি আপনারা করতে না পারেন। মাননীয় নেত্রী যদি কখনো আইনের দায়িত্ব আমাকে দেয়, আমি এটা দেশের মধ্যে করে দেখাবো। যদি আমাকে মনোনীত করা হয়, মাননীয় নেত্রী মনোনীত করেন যে তুমি আইন বিষয়ের এই সিরিয়াস ম্যাটারগুলোকে একবারে বিলীন করে দাও। যেভাবে হাম সম্বন্ধে আমরা জানতাম, বাংলাদেশে কোনো হাম নাই, কলেরা নাই, বসন্ত নাই, যেভাবে শেখ হাসিনার এই পরিচর্যার মাধ্যমে ডিলেট করে দিয়েছিল, সেইভাবে এই অন্যায়গুলোকে ডিলেট করার মতো অনেক ধরনের কৌশল আছে, যে কৌশলগুলো করলে এই অপরাধগুলো বন্ধ করা সম্ভব। দেশের মধ্যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, ডিবি, এনএসআই, ডিজিএফআই যারাই বলেন, অপরাধীকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে এইভাবে মানুষ মারলে তো আমরা কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবো, রিকোয়েস্ট করা হচ্ছে। বুঝলেন? আপনার বাসায় ডাকাতি করতে আসছে, আপনি সে ডাকাতকে বলতেছেন, স্যার আপনি আমার বাসা পছন্দ করছেন, ঠিক আছে আমি তালা খুলে দিচ্ছি, এই যে সন্দুক টন্দুক খুলে দিচ্ছি, আপনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে স্যার আপনি বাসায় গিয়ে ফোন দিয়ে আবার বলে দিবেন যে আপনি সঠিকভাবে বাসায় গেছেন কিনা, রাস্তায় আবার কোথাও কোনো হুচুট খাইলেন কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন আসামিদেরকে বলতেছে, আপনারা যদি এরকম করেন, আপনারা যদি এরকমভাবে মানুষকে ঝুলায় পোড়ান, তাহলে কিভাবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি। এটা যদি প্রশাসনের ভাষা হয়, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকার কথা। যাই হোক, এই ধরনের নৃশংস ঘটনার শাস্তি একমাত্র প্রকাশ্যে দেওয়া উচিত। এটা শরিয়া আইনের কথা বলা হচ্ছে না। দেশকে রক্ষা করতে হলে যেভাবে এরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, পুলিশকে হত্যা করে, যেমন ব্রিজের মধ্যে ঝুলায় আতঙ্ক তৈরি করছে, ঠিক এদেরকেও একই স্টাইলে এবং এর থেকে আরও নৃশংসভাবে, নিকৃষ্টভাবে এদেরকেও একই স্টাইলে
আমরা শাস্তি যদি দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারি, এই সাহসটা কেউ করবে না। ধন্যবাদ। সবাইকে ভালো এবং পূর্ণ সুস্থতার মাধ্যমে যেন সবারই কাটে, সেই দোয়া কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর শেষ কথা হলো, আমার আলোচনা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর খবরদার টিভি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সনাতন ভাইদেরকে আদাব।